পদ্মা সেতুর মূল সড়কে পিচ ঢালাই শুরু, 2 স্তরে 100 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং হচ্ছে বিশ্বমানের। ভাগ্য বদলের অপেক্ষায় দক্ষিণাঞ্চলবাসী। 4 বছরের মধ্যে ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার দ্বিগুণ করতে চায় বাংলাদেশ। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের আগের দিনেও মাদারীপুরে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। ঘরে ঘরে পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো সম্ভব নয় বললেন সিইসি। কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে রকস্টার জেমসের মামলা, অনুমতি ছাড়া গানের বাণিজ্যিক ব্যবহারের অভিযোগ। মামলার বিষয়ে জানেন না, দাবি বাংলালিংক কর্তৃপক্ষের। দেখছিলেন শিরোনাম, প্রকাশের সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। পদ্মা সেতুর মূল সড়কে শুরু হয়েছে পিচ ঢালাই, 2 স্তরে 100 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং হচ্ছে বিশ্বমানের। 60 মিলিমিটার পুরুত্বের প্রথম স্তরটি দেয়া শুরু হয় সেতুর 40 নম্বর খুঁটির কাছ থেকে। জুনের আগেই কাজ শেষ করার আশা সেতু কর্তৃপক্ষের। নাসিরুদ্দিনের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার পদ্মা সেতুর মূল সড়কে বুধবার শুরু হয়েছে কার্পেটিং। 4 লেনের সেতুর মাঝে ডিভাইডারের পশ্চিম পাশের 2 লেনে চলছে এই পিচ ঢালাই। ধূসর, হলুদ, সাদা ও কমলা রঙের ওয়াটারপ্রুফ লেয়ারের উপর প্রথম লেয়ারে 60 মিলিমিটার পুরো করে কার্পেটিং করা হচ্ছে। পরবর্তীতে দ্বিতীয় লেয়ারে আরও 40 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং হবে। 2 লেয়ারে 100 মিলিমিটার পুরুত্বের এই কার্পেটিং বিশ্বমানের। 100 বছরের আয়ুষ্কাল ঠিক রেখে আগামী জুনের মধ্যে যানবাহন চলাচল উপযোগী করতে চলছে কাজ বলে জানান প্রকল্প পরিচালক। আমাদের অ্যাসফল্টের নিচে এটা থাকবে কংক্রিটের উপরে, অ্যাসফল্ট দিয়ে অবশ্য পানি ঢুকে। এই পানিটা ইন দ্য লং রান 170-80 বছর পরে এই পানিটা যাইয়া অনেক সময় আমাদের লোহার মধ্যে মরিচা ধরে এটার লাইফটা কমায় দিতে পারে। ওই প্রিকশন হিসাবে এটাকে আপনার করা হয়েছে যে ওয়াটারপ্রুফ মেমব্রেন দেওয়া হবে। ইউরোপের অনেক দেশে এটা দেওয়া হয়। যেহেতু স্ট্রাকচারটাকে আমরা ডিজাইন করছি 100 বছরের জন্য, ওই জন্য এটা দরকার হচ্ছে। এই সেতু ঘিরে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশব্যাপী নতুন আশা উকি দিচ্ছে। আমরা যে কত খুশি এটা বলে বোঝাতে পারবো না। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। পদ্মা সেতু পুরো কমপ্লিট হওয়ার পর্যায়ে এখন আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে। পড়ায় কাজ শেষ হয়ে গেছে, 2022 সালে পদ্মা সেতু চলবো, এটা আমাদের অনেক গর্ব। পিচ ঢালা শেষ হয়ে গেলে মনে করো আমরা গাড়ি নিয়ে অনেক দূরে যাইতে পারবো। আমরা আরও খুশি এই পদ্মা সেতু চালু বলে। আমরা হয়তো কাজে সর্বদিকে লাভবান। আমরা আমাদের অনেক উপকার হয়েছে, যেমন আমাদের ঢাকা যাইতে তো অসুবিধা, ব্রিজ হয়েছে, এখন গাড়িতে মাল সামান আইবো, দক্ষিণবঙ্গের অনেক উন্নত হইব। প্যারাপেট ওয়াল স্থাপন ও ডিভাইডার নির্মাণ শেষ পর্যায়ে। এখন এক্সপানশন জয়েন্টের কাজও চলছে পুরোদমে। মূল সেতুর অগ্রগতি হয়েছে 95% বেশি। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি প্রায় 89%। শরীয়তপুরের জাজিরা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরে বলেছেন, নির্দিষ্ট সময়েই চালু হবে সেতু। বুধবার নিজ বাসভবন থেকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। আগামী বছর 4টা মেগা প্রকল্পে উদ্বোধন হবে, যে আমাদের সক্ষমতা, সাহসের প্রতীক। আমি বলবো আমাদের নেত্রীর সাহসের সোনালী ফসল পদ্মা সেতু। আজ থেকে আমি সুখবর দিচ্ছি যে পদ্মা সেতুর কার্পেটিং কাজ শুরু হয়েছে। আগামী বছর জুন নাগাদ কাজ ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। 2025 সালের মধ্যে ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করার প্রত্যাশা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ফ্রান্স বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে দুই দেশ। বুধবার প্যারিসে স্থানীয় সময় বিকেলে সেখানকার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সংগঠন মিডেফের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে একথা বলেন সরকার প্রধান। এ সময় বাংলাদেশ ফরাসি বিনিয়োগ বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত বলে উল্লেখ করেন শেখ হাসিনা। দেবাশিস রায়ের রিপোর্টে বিস্তারিত।
রপ্তানি বাণিজ্যের হিসেবে বাংলাদেশের পঞ্চম বৃহত্তম বৈদেশিক রপ্তানির গন্তব্য ইউরোপের ক্ষমতাশালী দেশ ফ্রান্স। প্রধানত গার্মেন্টস, হিমায়িত খাদ্য, কৃষিপণ্য, চামড়া, পাট ও পাটজাত পণ্যই রপ্তানি হয় বাংলাদেশ থেকে। ব্যবসায়ীদের মতে রপ্তানি পণ্যের বৈচিত্র্য না থাকায় এই বাজারটি চাহিদা মতো বাড়ছে না। তবে এবার বাজার সম্প্রসারণে দেশটির বিনিয়োগকারীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্স সফরের দ্বিতীয় দিন বুধবার স্থানীয় সময় বিকেলে প্যারিসের একটি হোটেল থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশটির ব্যবসায়ীদের সংগঠন মিডেফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ বিনিয়োগ বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত। We must aim to double the volume of bilateral trade by 2025. I invite French investors to witness firsthand the investment opportunities in Bangladesh. Bangladesh stands ready to welcome you to make your business venture grow for our mutual benefit. ফ্রান্স বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় অধিষ্ঠিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সময় এখন এগিয়ে যাওয়ার। During yesterday's talks with President Macron and also with Prime Minister, we have agreed to take our bilateral relations to new heights. This should be reflected in our economic partnership as well. আগামী বছর ফ্রান্স বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ফরাসি ব্যবসায়ীদের যোগাযোগ বজায় রেখে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ। এর আগে প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্র সই হয় ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা বাড়ানোর জন্য আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি বিনিময়ে সম্মত হয় দুই দেশ। প্রায় 2 যুগ পর ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্সের মাটিতে দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী জঁ কস্টেক্সের সরকারি বাসভবন ম্যাটিগনন প্যালেসে পৌঁছান শেখ হাসিনা। এ সময় উষ্ণ অভ্যর্থনা জানান কস্টেক্স। পরে দুই দেশের প্রতিনিধি দল বসে আনুষ্ঠানিক বৈঠকে। এ সময় দ্বিপক্ষীয়, আন্তর্জাতিক ও এশীয় প্যাসিফিক অঞ্চলের শান্তি ও নিরাপত্তা ইস্যু সহ বহুপাক্ষিক বিষয়ে আলোচনা করেন শীর্ষ নেতারা। বৈঠকের পর দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর কৌশল হিসেবে হাসিনা কস্টেক্সের উপস্থিতিতেই ম্যাটিগনন প্যালেসেই স্বাক্ষরিত হয় সম্মতিপত্র বা লেটার অফ ইন্টেন্ট। বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনাকে বিদায় জানান ফরাসি প্রধানমন্ত্রী জঁ কস্টেক্স। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকালে ফ্রান্সের প্যারিসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুরে তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে যান ঐতিহাসিক এলিসি প্যালেসে। দুই শীর্ষ নেতা ফটো সেশনের পর দ্বিপক্ষীয় বৈঠক করেন। প্রেসিডেন্টের সরকারি বাসভবন বা এলিসি প্যালেসের ঐতিহ্য বজায় রেখে রাজকীয় রাষ্ট্রাচারে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায় প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট। দুদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে সম্মান জানানো হয়। প্যালেসের কর্মকর্তাদের নিয়ে প্রেসিডেন্সিয়াল গার্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এলিসি প্যালেসের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো প্যালেসের খুঁটিনাটি দিক ও ঐতিহ্য সম্পর্কে অবহিত করেন শেখ হাসিনাকে। পরে রিপাবলিকান গার্ডের পক্ষ থেকেও সম্মান জানানো হয় তাকে। দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের জন্য ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর দিয়েছে দুই পক্ষই। কূটনীতিকরা আশাবাদী যে এই সফর বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যেকার দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা তৈরি করল। দেবাশিস রায়, সময় সংবাদ। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের আগের দিনও মাদারীপুরের কালকিনিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আহত হয়েছেন অন্তত 20 জন। এদের মধ্যে আশঙ্কাজনক 3 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবি নিয়ে রিপোর্ট।
স্থানীয়রা জানান বুধবার ভোরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ প্রার্থী চান মিয়া শিকদার ও স্বতন্ত্র প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এই সময় শতাধিক ককটেল ও হাতবোমা বিস্ফোরণ হয়। আহত অন্তত ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়। আমরা অনেক আতঙ্কে আছি, আমরা নদীর ওই পারে যাইতে পারি না, গেলে আমাকে হামলা দিয়ে নদীর এপার লয়ে দাওয়া সুস্থ ভাবে জানি ভোটটা দিতে পারি, এই দাবি আমাকে। কোনো গ্যাঞ্জাম আমরা ভালোবাসি না, আর যে গ্যাঞ্জাম করছে তার আমরা বিচার চাই। সবার শরীরে বোম ব্লাস্টে, শরীরে কারো একজনের যে অবস্থা খারাপ ছিল তার পুরো ফেস ডিসফিগারমেন্ট হয়ে গেছিল, মুখের চামড়া পুরো উঠে গেছিল। এই ঘটনায় একে অপরকে দুষছেন দুই চেয়ারম্যান প্রার্থী। এমন অতর্কিতভাবে এই ঘটনা ঘটল, যেটা আমাদের প্রতিপক্ষ মিলন পেদার সমর্থকরা ঘটাইছে। সারমেয়ার লোক নৌকার গোলাপ ভাই সারমেয়ারে নৌকা দিছে, সেই ঘটনা ঘটাইছে। সমস্ত লোকজন আমার বাড়িতে হামলা দিছিল। সংঘর্ষের ঘটনায় যারাই জড়িত থাকুক আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে কিন্তু আমাদের পুলিশ ৬-৭ জনকে অলরেডি ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং আমরা আইনি যে ব্যবস্থাটা আছে সেটা আমরা গ্রহণ করছি। বৃহস্পতিবার কালকিনি উপজেলার 13টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সময় সংবাদ, মাদারীপুর। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনের সহিংসতা ঠেকানো সম্ভব নয়। রাজনৈতিক দল ও প্রার্থীদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে রাজধানীতে নির্বাচন ভবনে ইসি বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়া ঘোষণা করা হয়েছে চতুর্থ ধাপে 840টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে হতে যাচ্ছে দেশের 838 ইউনিয়ন পরিষদ নির্বাচন। এছাড়া চূড়ান্ত করতে হবে চতুর্থ ধাপে নির্বাচনী তফসিল। এসব নিয়েই বুধবার বিকেলে নির্বাচন ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সিইসি সহ কমিশনের বাকি সদস্যরা থাকলেও সভায় ছিলেন না বিভিন্ন ইস্যুতে আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। 1.5 ঘন্টার বৈঠক শেষে জানানো হয় চতুর্থ ধাপে আগামী 23শে ডিসেম্বর দেশের 840 ইউনিয়ন পরিষদে হতে যাচ্ছে ভোট গ্রহণ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 29শে নভেম্বর। এখানে ইভিএম হবে 33টাতে। তবে সাম্প্রতিক নানা সহিংসতার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশন। সিইসির জবাব, সহিংসতা ঠেকাতে ঘরে ঘরে পাহারা দেওয়া সম্ভব নয়। নরসিংদী যেটা হলো, রাত 3টার সময় গিয়ে সেখানে গোলাগুলি করেছে, মানুষ মেরে ফেলেছে। রাত 3টার সময় কোন মহল্লায় কারা কি যাবে সেটা নির্বাচন কমিশনের লোক অথবা আইন শৃঙ্খলা বাহিনীর লোক ছাড়া তো তখন তা সেভাবে থাকে না। ঘরে ঘরে মহল্লায় মহল্লায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। রাজনৈতিক দল যারা নির্বাচন পরিচালনা করে, নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করে, তাদের সহনশীলতা এবং নির্বাচনশীল যদি আচরণ করে তাহলে এই জাতীয় সমস্যা হবে না। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে নির্বাচন উৎসবমুখর হবে দাবি করে সিইসি জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিষ্কার নির্দেশনা আছে, যে কোনো অস্থিতিকর পরিস্থিতি হয় তারা কঠোর হাতে সেটা দমন করবে। সাম্প্রতিক সহিংসতার পেছনে স্থানীয় আধিপত্যই ভূমিকা রাখছে উল্লেখ করে নির্বাচন কমিশনের দাবি, যে কোনো অভিযোগ এলে আইনি ব্যবস্থা নিতে পেরেছে কমিশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে শ্রদ্ধা জানালেও ছিলেন না বিএনপির কোনো শীর্ষ নেতা। এ সময় দেশে গণতন্ত্র চর্চা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন দল দুটির নেতারা। নূর হোসেনের পরিবার আশা করে তাদের সন্তানের আত্মত্যাগ যেন বৃথা না যায়। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, বুকে পিঠে এই স্লোগান লিখে 1987 সালের 10 নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুলিতে শহীদ হন নূর হোসেন। স্বৈরাচার পতনের মাসখানেক আগে নূর হোসেনের আত্মদান বেগবান করেছিল আন্দোলন। দিনটিকে স্মরণ করে বুধবার ভোর থেকেই শহীদ নূর হোসেন চত্বরে ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধার মিছিলে ছিলেন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা, ছিলেন নূর হোসেনের পরিবারের সদস্যরাও। নূর হোসেনের স্বজনরা বলছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ গণতন্ত্রের সফল ভোগ করতে পারলেই সার্থক হবে নূর হোসেনের আত্মত্যাগ। গণতন্ত্র যেন সুসংগত থাকে, যার জন্য আত্মহতি দেওয়া সেটা যেন ঠিক থাকে, সবাই মিলেজিলে আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন প্রাতিষ্ঠানিক রূপ পায়নি এখনো। আমাদের গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে ক্রমবিকাশমান ধারা অব্যাহত থাকবে। অন্যদিকে বিএনপি শ্রদ্ধা জানায় যুগ্ম মহাসচিবের নেতৃত্বে। অভিযোগ করেন ক্ষমতাসীন দল গণতন্ত্রের জন্য লড়াই করলেও আজ তারাই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। গণতন্ত্র অবরুদ্ধ, আজকের মানবাধিকার ভুলণ্ঠিত, আজকে গণতান্ত্রিক পরিবেশ দেশে নেই, একদলীয় শাসন ব্যবস্থা আজকে চলছে। পরে নূর হোসেনকে স্মরণ করে শহীদ বেদিতে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকার নতুন প্রজন্মকে নিরাপত্তা দিতে ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বইয়ের মোড়ক উন্মোচনে অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ একটি নষ্ট সময় অতিক্রম করছে। আমাদের সমস্ত মুক্ত চিন্তাগুলোকে আবদ্ধ করা হচ্ছে। যখন আমরা কথা বলতে পারি না, যখন আমরা লিখতে পারি না, যখন আমাদের একজন শিশু বা কিশোর তার জীবনের কোনো নিরাপত্তা দিতে পারি না, অন্যায়, অসুন্দর সবকিছু যেন প্রতিষ্ঠিত হতে চলেছে। আমাদের যে সৃষ্টিশীলতা তা বোধহয় সমস্ত হারিয়ে যাচ্ছে। আমি প্রায়ই মনে হয় আমার এটা একটা নষ্ট সময় আমরা অতিক্রম করছি। অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে আলাদা মামলা করেছেন রকস্টার জেমস ও ব্যান্ড দল মাইলস। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে কপিরাইট আইনে এই মামলা করেন তারা। বাদীর জবানবন্দি গ্রহণ করে প্রতিষ্ঠানটির 5 কর্মকর্তাকে 30 নভেম্বর হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলা করতে আদালতে রকস্টার জেমস তার অভিযোগ, অনুমতি ছাড়াই তার 6টি গান কলার টিউন ও রিংটোন হিসেবে ব্যবহার করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। শুধু জেমস নন, ব্যান্ড দল মাইলসেরও 2টি গান এভাবে ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। জেমসের অভিযোগ, এ বিষয়ে বাংলালিংকে আইনি নোটিশ দিয়েও কোনো জবাব পাননি। বাধ্য হয়েই বুধবার কপিরাইট আইনে তিনি ও মাইলসের শাফিন আহমেদ ও হামিন আহমেদ 2টি মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে মোবাইল অপারেটর কোম্পানিটির 5 কর্মকর্তার নামে সমন জারি করেছেন আদালত। 30 নভেম্বর হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জেমস এবং মাইলসের 8টা গান ওনারা স্বত্বাধিকারী থাকা সত্ত্বেও বাংলালিংক তাদেরকে এই গানগুলি ব্যবহার করে যে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করতেছে, তাদেরকে জানানোর পরেও তারা যখন আমাদের কথা শুনে নাই, যেন আমরা আদালতে দ্বারস্থ হই এবং কপিরাইট আইনে মামলা করি। আদালত আমাদের বিস্তারিত কথা শুনে 2টা মামলাই বাংলালিংককে সমন জারি করেন। বাংলালিংক বলছে তারা মামলার বিষয়ে আনুষ্ঠানিক কিছুই জানেন না, তবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওনার মামলার কোনো কপি এখনো হাতে পাই নাই, তো হাতে না পাওয়া পর্যন্ত আসলে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারতেছি না। হাতে পেলে আমরা তারপরে হয়তো মন্তব্য করতে পারবো। এর আগে 19 সেপ্টেম্বর মামলার আবেদন নিয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে গিয়েছিলেন জেমস। সেদিন আদালত তার মামলার আবেদন গ্রহণ না করে গুলশান থানায় মামলা করতে বলেছিলেন। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। পিকে হালদারের 426 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। তথ্য মিলেছে $1,17,00,000 পাচারেরও। এছাড়া বিভিন্ন ব্যাংকে 6,080 কোটি টাকা লেনদেন করেছেন তিনি। এসব তথ্য জানিয়ে পিকে হালদার সহ 14 জনকে অভিযুক্ত করে চার্জশিটের অনুমোদন দিয়েছেন দুদক। এদিকে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংস্থাটি আশাবাদী বলে জানিয়েছেন সচিব। কেউ বলতো পিকে হালদার আত্মসাৎ করেছেন 3,500 কোটি টাকা, কারো মতে তার আত্মসাৎ করা টাকার পরিমাণ 10,000 কোটি। দুদকের আইনজীবী একাধিকবার বলেছেন তদন্ত শেষে তার দুর্নীতির পরিমাণ ছাড়াতে পারে 15,000 কোটি টাকা। 1 বছরের তদন্ত শেষে দুর্নীতির এক মামলায় অভিযোগপত্র তৈরি করেছে দুদক। সেখানে দেখা যায় পিকে হালদারের অবৈধ সম্পদ অর্জনের পরিমাণ 426 কোটি টাকা। অবৈধভাবে লেনদেন করেছেন 6,080 কোটি আর $1,17,00,000 কানাডায় পাচার করেছেন পিকে বাংলাদেশি টাকায়, যা দাঁড়ায় 80,67,00,000 টাকা। প্রতারণার মাধ্যমে লোন নিয়েছে, লোন দেখাইছে এবং লোনের মাধ্যমে এই টাকাগুলো বিভিন্ন
এর থেকে লিজিং কোম্পানি থেকে বের করে নিয়ে গেছে। তাহলে পিকে হালদারের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও পাচারের বিষয়টি কি সঠিক নয়? যেটা পাওয়া গেছে সেইটার চার্জশিট দেওয়া হয়েছে, এরপরে যদি কোনো অবৈধ সম্পদ পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট হতে পারে, অথবা ভিন্ন মামলা হলে ভিন্ন মামলা হতে পারে, ভিন্ন ফ্যাক্ট হলে ভিন্ন ফ্যাক্টে ভিন্ন মামলা হবে। পিকে হালদারের দুর্নীতির সহযোগিতা করায় বান্ধবী সহ আরো 13 জনকে অভিযুক্ত করা হয়েছে এই মামলায়। দুদক বলছে পিকে হালদারকে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী তারা। অবৈধ সম্পদ অর্জন এবং সেটা পাচারে অংশগ্রহণে এরা সহযোগিতা করেছে। আমরা চাইলে তো এদেশে যায় আমাদের পুলিশ পাঠায় ধরে নিয়ে আসা তো সম্ভব না, এটা আন্তঃরাষ্ট্রীয় একটি সিস্টেম, তো সেই সিস্টেমের মাধ্যমে এটা করা হচ্ছে। অবৈধ সম্পদ অর্জনের এই মামলা ছাড়াও প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে আরও 15টি মামলা রয়েছে। এছাড়া আরও 7টি মামলার অনুমোদনও দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বর্তমানে পিকে হালদার কানাডায় রয়েছেন বলে জানা গেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট বুথে নিয়ে পরীক্ষার আগেই মুখস্থ করানো হতো নিয়োগ প্রশ্নের উত্তর। এরপর যেতেন পরীক্ষার হলে। রাষ্ট্রায়ত্ত 5টি ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর এর সত্যতা পেয়েছেন পুলিশ কর্মকর্তারা। জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে 5 জনকে, যাদের মধ্যে 4 জনই ব্যাংক কর্মকর্তা। পরীক্ষার কয়েক ঘন্টা আগেই ফাঁস করা প্রশ্ন ও উত্তরপত্র মুখস্থ করানো হয় পরীক্ষার্থীদের। রাজধানীতে এমন বুথে 20 থেকে 30 জন পরীক্ষার্থীকে প্রশ্ন ও উত্তর মুখস্থ করিয়ে কেন্দ্রে পাঠিয়ে প্রশ্ন জালিয়াতি করে হাতিয়ে নিত টাকা। অন্যদিকে মেধা তালিকা থেকে বাদ পড়ে যেত প্রকৃত মেধাবীরা। 6 নভেম্বর দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্যাশ অফিসার পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষায় 1511 পদের বিপরীতে অংশ নেন 1,16,427 জন চাকরি প্রত্যাশী। পরীক্ষার্থীদের দাবি ছিল প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যার 85টি প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র পাওয়া গেছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের অভিযানে ঢাকা, সাভার ও ঠাকুরগাঁও জেলা থেকে প্রশ্ন ফাঁস চক্রের 5 জনকে গ্রেফতার করেছে। এদের 3 জনই সরকারি ব্যাংকের কর্মকর্তা ও 1 জন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এবং অন্যজন মোক্তারুজ্জামান রয়েল প্রশ্ন ও উত্তর ফাঁসের মূল হোতা আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আইটি কর্মকর্তা। প্রশ্ন তাদেরকে মুখস্থ করিয়ে দিলে বিকেলবেলা তারা পরীক্ষা দিবে। তো এখানে একটি বুথে আমরা আমাদের সোর্স কাজ করে এবং আমাদের অফিসাররা সেখানে পরীক্ষার্থী সেজে সেখানে অর্থের বিনিময়ে সেখানে ট্রেনিং কোচিং করে একটি বুথে। পুলিশ বলছে চক্রটি নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন ধাপে 5 থেকে 15 লাখ টাকা পর্যন্ত নিত। এই ব্যাংক কর্মকর্তারা মিলে এর একটা সিন্ডিকেট করে এবং তাদের প্রাথমিকভাবে আজকে যেহেতু একটা মামলা হয়েছে, প্রাথমিকভাবে তারা বলে যে তারা পূর্ববর্তী আরও 4টি পরীক্ষাতেও তারা এই ধরনের এই সিন্ডিকেটটি কাজ করেছে এবং তারা প্রশ্ন আউট করেছে। এ পর্যন্ত 11টি বুথে এই চক্রের 25 থেকে 30 জনের নাম এবং প্রায় 200 জন পরীক্ষার্থীর নাম পাওয়া গেছে, যাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ডিজেল ও গ্যাস চালিত পরিবহন চিহ্নিত করতে লাগানো হবে স্টিকার, থাকবে না সিটিং সার্ভিস। একথা জানিয়েছেন পরিবহন মালিক সংগঠনের নেতারা। এদিকে বাড়তি ভাড়ার চেয়ে বেশি টাকা নেয় রাজধানীর কিছু বাসকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চলমান অভিযানকে স্বাগত জানিয়েছেন যাত্রীরাও। দুদিন পর বর্ধিত ভাড়ার তদারকিতে মাঠে নেমেছে কর্তৃপক্ষ। সোমবার থেকে নতুন ভাড়া কার্যকর হওয়ার পর থেকেই যাত্রীদের অভিযোগ ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের। তাই এই অভিযানকে স্বাগত জানান তারা। অভিযানটাকে অবশ্যই সাধুবাদ জানাই, যেন এই অভিযানটা চালু হয়ে যেন আমরা উপকৃত হই, যেন এটা থেমে না যায়। সরকার থেকে চার্ট আনানো, কিন্তু চার্ট আনায়নি, তারা নিজেরা চার্ট বানায় নিছে। এখন থেকে সরকার থেকে চার্ট দেওয়া হোক, তারপর সেই অনুযায়ী কিলোমিটার বাড়ানো হোক, কারো কোনো সমস্যা নেই। 10 টাকা বা 5 টাকা, এখন নিচ্ছে 15 টাকা, 15 টাকা 20 টাকা। যদি কম দিতে যাচ্ছি তখন অনেক বার্গেনিং করতেছে, আমাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করতেছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতেই ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন নিয়ম না মানা পরিবহনকে। কাজলার থেকে গুলিস্তানে আসি 10 টাকা ভাড়া, এখন নিচ্ছে 20 টাকা, ডবল করছে। আমাদের কাছ থেকে একটা জরিমানা হয়েছে, আমরা কেন কিলোমিটার হিসাবে ওই যেখানে নামবে সেইখানের ভাড়াটা নিচ্ছি না। অতিরিক্ত ভাড়া আদায়ের সঙ্গে দেখা হয় গাড়ির ফিটনেসও। পরিবহন প্রতি 1 থেকে 1,500 টাকা করে জরিমানা করেন আদালত। সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। অন্য ক্ষেত্রে যাই হোক না কেন, সরকার যেটা বলেছে, সরকার যেভাবে নির্ধারণ করে দিয়েছে, যাত্রীদের ভোগান্তি দেওয়ার কোনো অধিকার তাদের নেই। এদিকে বুধবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলন করে পরিবহন মালিক সংগঠন। সিটিং সার্ভিস ও গেট লক লেখা বন্ধের নির্দেশ দেওয়া হয় এখানে।
সঙ্গে অতিরিক্ত ভাড়া বন্ধ না হলে পরিবহন মালিকদের পক্ষ থেকেই 10টি সার্ভিল্যান্স টিম নামানোর ঘোষণা দেওয়া হয়। কোন গাড়িগুলো সিএনজি, কোন গাড়িগুলো ডিজেল চালিত স্টিকার লাগাই দিতে। 3 দিনের মধ্যে স্ব গাড়িতে সিটিং সার্ভিস এবং গেট লক সার্ভিস সম্পূর্ণ মুছে ফেলতে হবে। ডিজেলের দাম 23% বাড়ানোয় 3 দিনের পরিবহন ধর্মঘটের পর ঢাকা মহানগরীতে 26.5% ভাড়া বাড়ায় সরকার। চলমান এসব অভিযান এবং নানান আশ্বাস যাত্রীদের জন্য কতটুকু সুখবর বার্তা বয়ে নিয়ে আসবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তারপর তারা চাচ্ছেন চলমান থাকুক অভিযান, আর তাহলে হয়তো মাসিক খরচের যে বাড়তি বোঝা তা থেকে তারা নিস্তার পাবেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভারতে তেল পাচারের খবরে নড়েচড়ে বসেছে বিজেপি। বেনাপোল পেট্রাপোল আমদানি ও রপ্তানি করা পণ্যের ট্রাকগুলোতে চালানো হচ্ছে তল্লাশি। হিসেব রাখা হচ্ছে তেলের পরিমাণের। বেনাপোল থেকে আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশের চেয়ে ভারতে দাম বেড়েছে ডিজেলের। এ অবস্থায় ভারতীয় ট্রাকে ডিজেল পাচার হবার খবর গণমাধ্যমে প্রকাশের পর বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তা জোরদার করেছে বিজেপি। শূন্যরেখায় স্কেল দিয়ে ট্রাকের তেল পরিমাপ করে প্লেট নম্বর ও তেলের পরিমাণ খাতায় লেখা হচ্ছে। পাশাপাশি তেল খরচেরও হিসেব নেওয়া হচ্ছে। বাংলাদেশ বিজেপি আমার গাড়ির ট্যাঙ্কিগুলো তেল চেক করে বললো যাওয়ার সময় চেক হবে ওই রেটে, আগে এটা চেক হতো না, ইদানিং চেক করি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন কেউ যাতে জ্বালানি সম্পদ পাচার করতে না পারে সেজন্য তৎপর তারা। মেজারমেন্ট করে দেখি যে সে কতটুকু তেল নিয়ে বাংলাদেশে ঢুকলো এবং ফেরত যাওয়ার সময় সে কতটুকু তেল নিয়ে বাংলাদেশ থেকে ফেরত যাচ্ছে। কেউ যদি অর্ধেক ট্যাঙ্কি নিয়ে সে ফুল ট্যাঙ্কি নিয়ে যায় তাহলে হয়তো বোঝা যাবে সে বাংলাদেশ থেকে তেল কিনেছে। আমসার এবং বিজেপি সবাইকে আমি আবার বলে দিচ্ছি যেন কোনো রকম কোনো তেল পাচার কোনোভাবে যেন না ঘটে। তেল পাচার রোধে বিজেপির এমন পদক্ষেপ বড় ভূমিকা রাখবে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। ভারতের তেলের দাম বেশি, বাংলাদেশের তেলের দাম কম, পাচার হওয়ার সম্ভাবনা আগে থেকে বিজেপি সতর্ক ব্যবস্থা নিয়েছে। তেলগুলো যদি নজরদারিতে রাখে তাহলে তেল পাচার রোধে আমাদের জন্য আরো ভালো হবে। তেল যাতে পাচার না হয় আগের থেকে যে বিজেপিরা তৎপর সৃষ্টি করেছে তার জন্য আমরা ব্যবসায়ীর তরফ থেকে বিজেপিকে সাধুবাদ জানাই। ভারতে বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম 92 রুপি আর বাংলাদেশে 80 টাকা 25 পয়সায় বিক্রি হচ্ছে। সময় সংবাদ, বেনাপোল। 4 দিনের পরিবহন ধর্মঘটে পণ্য বোঝাই 3500 কন্টেইনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ছেড়ে যেতে বাধ্য হয়েছে 7টি জাহাজ। এতে অন্তত 500 কোটি টাকা মূল্যের তৈরি পোশাক পাঠানো যায়নি বিদেশি ক্রেতার কাছে। জাহাজ খালি অবস্থায় চলে যাওয়ায় 50 লাখ মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশীয় এজেন্টরা। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পরিবহন ধর্মঘটের কারণে জাহাজের হুক পয়েন্টে পৌঁছাতে না পারায় 7 নভেম্বর 3টি জাহাজ 1900 টিউএস এবং 8 নভেম্বর আরও 3টি জাহাজ 1500 টিউএস রপ্তানি পণ্যবাহী কন্টেনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। এর সিংহভাগে ছিল বিদেশি ক্রেতাদের অর্ডারের তৈরি পোশাক, যার আন্তর্জাতিক বাজার মূল্য 500 কোটি টাকার বেশি। এই অবস্থায় আর্থিক ক্ষতির পাশাপাশি চলতি নভেম্বর মাসে 4 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। বড় ক্ষতিটা হচ্ছে বায়ার ইনসিকিউরিটি ফিল করবে, কোনো কারণ ছাড়া, কোনো ঘোষণা ছাড়া এভাবে যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে, আমরা ব্যবসা হাতছাড়া হয়ে যেতে পারে। শুধু যে পণ্যবাহী কন্টেনার ফেলে রেখে জাহাজ বন্দর ত্যাগ করেছে তা নয়, এই সময় বিদেশ থেকে কাঁচামাল নিয়ে আসা প্রায় 12,000 কন্টেনার কারখানায় পৌঁছাতে পারেনি। আর ধর্মঘট প্রত্যাহার হলো প্রয়োজনীয় ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি পাচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। তাতে এসব যানবাহনের ভাড়াও বেড়ে গেছে কয়েক গুণ। অ্যাভেলেবিলিটি নেই, মানে ডিমান্ড বেশি, সাপ্লাই ওরকম নেই। এটার সুদূর প্রসারী এফেক্ট হলো যে আমাদের আগামী 10 থেকে 15 দিন এটার মাসুল যারা আমদানিকারক যারা রপ্তানিকারক সবাইকে দিতে হবে। কন্টেনার ফেলে জাহাজগুলো বন্দর ছেড়ে যাওয়ায় দেশীয় এজেন্টরা ক্ষতির মুখে পড়েছে 50 লাখ মার্কিন ডলারের বেশি, আর প্রায় 5000 কন্টেনার শিপমেন্ট বিলম্বিত হয়েছে। জাহাজ ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে এবং সে যদি কন্টেনার না নিয়ে যায় তাকে তো এটা ক্ষতিগ্রস্ত, তাকে তো ক্ষতিপূরণ দিতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে করি যে এই পরিবহন ধর্মঘটটা হঠাৎ করে যেন এই ধরনের পরিবহন ধর্মঘট না করে সরকারের সাথে আলোচনা করে এটার সমাধান করা উচিত। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সারা দেশে ধর্মঘট পালন করে ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি চালক, শ্রমিক ও মালিকেরা। এতে দেশের বন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে। কমল দে, সময় সংবাদ,
চট্টগ্রাম। 4 মাসে দেশে ঢুকেছে 1.5 কোটি অবৈধ মোবাইল। এর সঙ্গে জড়িত ব্যবসায়ীদের কয়েকটি চক্র। রাজধানীর পল্লবীর একটি সুপার মার্কেটে অভিযান চালিয়ে 7 জন অবৈধ মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। জব্দ করা হয়েছে 300-এরও বেশি মোবাইল। 17 কোটি জনসংখ্যার দেশে বিটিআরসির হিসেবে সচল মোবাইল হ্যান্ডসেটের সংখ্যা 22 কোটি, যার মধ্যে একটি বড় সংখ্যায় এসেছে অবৈধ পথে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে রাজধানীতেও এসব মোবাইল দেদারসে কেনাবেচা চালিয়ে আসছে কয়েকটি ব্যবসায়ী চক্র। সোমবার রাজধানীর পল্লবীর একটি সুপারমার্কেট থেকে অনিবন্ধিত মোবাইল কেনাবেচার অভিযোগে 7 ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় কয়েকটি দোকান থেকে 300-র বেশি মোবাইল জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে আইফোন, স্যামসাং, শাওমি সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন। পল্লবী থানার কয়েকটি মার্কেটে বিটিআরসির সহযোগিতায় অভিযান পরিচালনা করি এবং অপথে আসা, চুরাই পথে আসা মোট 309টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করি। এই ফোন সেট নিয়ে যখন আইনগত কোনো প্রশ্ন উঠবে তখন কিন্তু এই ফোনটি সরল বিশ্বাসে ক্রয় করেছেন তিনিও বিপদে পড়বেন। বিটিআরসি জানায় গত 4 মাসে প্রায় 1.5 কোটি মোবাইল কর ফাঁকি দিয়েই দেশের বাজারে ঢোকে, যার মধ্যে 1 কোটির বেশি মোবাইলকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। বাকি রয়ে গেছে আরও 44 লাখ হ্যান্ডসেট। একটা হচ্ছে সরকারের রাজস্ব ক্ষতি, আরেকটা হচ্ছে যিনি এই ফোনটা কিনছেন তিনি ইন ফিউচারে একটা বিড়ম্বনার শিকার হতে পারেন। ইন ফিউচারে এই ফোনগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে সে যে 5,000 বা 10,000 টাকা দিয়ে ফোনটা কিনলো, যে আমি ফোনটা কিনলাম বাট আমি ফোনটা ইউজ করতে পারছি না। সম্প্রতি এনআই নামে একটি সিস্টেম তৈরি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি, যার মাধ্যমে অনিবন্ধিত সব মোবাইল অচিরেই বন্ধ করে দেওয়া হবে বলে জানায় বিটিআরসি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে নকল প্রসাধনী সামগ্রী। রাজশাহীর পবায় দেশি বিদেশি ব্র্যান্ডের সকল প্রসাধনী সামগ্রী তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ প্রসাধনী তৈরির সরঞ্জাম। এই ঘটনায় কারখানার 2 মালিককে গ্রেফতার করা হয়েছে। গত 3 বছর ধরে রাজশাহীর পবা উপজেলার দিঘিরপাড়ি এলাকার বাসিন্দা মিসবাহ উদ্দিন ও তার শ্যালক সাইফুল ইসলাম নিজ বাসায় যৌথভাবে নকল পণ্য উৎপাদন করে আসছে। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে মিসবাহ উদ্দিনের বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় তার বাসার বিভিন্ন কক্ষ থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনীর মজুদ, নকল পণ্য তৈরির কাঁচামাল ও মোড়ক সহ যন্ত্রপাতি জব্দ করা হয়। এই ঘটনায় কারখানার মালিক মিসবাহ উদ্দিন ও তার শ্যালক সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। নকল পণ্যগুলোতে লতা হার্বাল ও সৌদি আরবের নাইট কুইন, গ্লোরি সহ দেশি বিদেশি নানা ব্র্যান্ডের মোড়ক সাঁটানো ছিল। উদ্ধারকৃত পণ্যের বেশিরভাগ রং ফর্সাকারী ক্রিম ও সৌন্দর্যবর্ধক সামগ্রী। এসব পণ্য মানবদেহের জন্য ক্যান্সার সহ মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বলে জানিয়েছে পুলিশ। নকল প্রসাধনী কিন্তু তৈরি করে এই যে মানুষের স্কিন ক্যান্সার হয়, তারপর শ্যাম্পু তৈরি করে, হার্বাল তৈরি করে, এইগুলো কিন্তু আসলে আমাদের বিভিন্ন ব্র্যান্ড, বিদেশি ব্র্যান্ড অভিযান চালিয়ে প্রায় 17.5 লাখ টাকার প্রসাধনী আমরা তার কাছ থেকে জব্দ করেছি। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পবা থানায় মামলা করা হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। পাসপোর্ট আবেদনকারীর নথি কৌশলে সংগ্রহ করেন অধিদপ্তরের এক ঝাড়ুদার। পরে তা তুলে দেন প্রতারকের হাতে। তারা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা পরিচয়ে ফোন দেন ভেরিফিকেশনের জন্য। দাবি করেন টাকা। আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তরের সেই ঝাড়ুদার এবং এসবির সাব ইন্সপেক্টর পরিচয় দেয়া 2 প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ভেরিফিকেশনের জন্য টাকা চাইলে সরাসরি স্পেশাল ব্রাঞ্চে যোগাযোগের পরামর্শ পুলিশের। বুলবুল রেজার রিপোর্ট। জি, আমি জামিউল হক বলছিলাম ডিএসবি থেকে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর পরিচয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য দাবি করছেন টাকা। পরিচয় নিশ্চিত কিংবা যাচাই বাছাই না করেই টাকা দিতে সম্মতি প্রদান পাসপোর্ট আবেদনকারীর। ঠিক আছে, আমি বিকাশে টাকা পাঠাইয়া আমি আপনাকে টেলিফোন দিতেছি। আর এটাই কি আপনার বিকাশ নাম্বার? মোহাম্মদ মাহে আলম ওমরা পালনের উদ্দেশ্যে পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলেন আগারগাঁও অফিসে। 4-5 দিন পর পুলিশ পরিচয়ে ভেরিফিকেশনের জন্য ফোন দিয়ে টাকা দাবি করা হয়। আপনি আমাদেরকে 1,500 টাকা দেন, আপনি ভেরিফিকেশন ওকে করে দিন। তা আমি বললাম না, আমি তো ওমরা হজ করতে যাবো, আমি এত টাকা টুকা দিতে পারবো না। আমি বললাম না, 500 টাকা দিন।
এরকম আরও বেশ কিছু অভিযোগের তদন্ত করতে গিয়ে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ জানতে পারে একটি প্রতারক চক্র পুলিশ পরিচয়ে ভেরিফিকেশনের নামে টাকা হাতিয়ে নিচ্ছে। রাজধানীতে অভিযান চালিয়ে চক্রটির 3 সদস্যকে গ্রেফতার করার পর জানা যায় তাদের মধ্যে মফিজুল হক টুটুল আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের ঝাড়ুদার ও মালি, বাকি 2 জন পেশাদার প্রতারক চক্রের সদস্য। পাসপোর্ট আবেদনকারীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত নথি কৌশলে সংগ্রহ করত টুটুল, পরে তা তুলে দিত চক্রের বাকি সদস্যদের কাছে। এবার তারা পুলিশ পরিচয়ে বাসায় না গিয়ে ভেরিফিকেশন করে দেওয়ার নামে টাকা দাবি করত। বাংলাদেশের যে কোনো বৈধ নাগরিক আপনার পাসপোর্ট পাওয়ার জন্য যোগ্য এবং এই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সরকারি ফি ব্যতীত কোথাও কোনো অর্থ প্রদান করতে হবে না। পুলিশের দাবি স্পেশাল ব্রাঞ্চের কেউ পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ফোন দেয় না। নিয়ম হচ্ছে সরাসরি আবেদনকারীর বাড়িতে গিয়ে তথ্য যাচাই করা। এসবি সাব ইন্সপেক্টররা কখনোই টেলিফোনের মাধ্যমে ভেরিফিকেশনের কথা বলবে না। তারা ভেরিফিকেশন করতে বাসায় যাবে, তাদের পরিচয় দিবে। যারা পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে যায় তারা যেন কোনো দালাল বা প্রতারক চক্রের কবলে না পড়ে। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশের কোনো সদস্য টাকা চাইলে না দেওয়ার পরামর্শ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। জার্মানিতে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। প্রায় 70% মানুষ টিকার আওতায় এলেও চলতি মাসে হঠাৎ করে বেড়ে গেছে আক্রান্তের হার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে আরও লক্ষাধিক মানুষের মৃত্যু হতে পারে আশঙ্কা দেশটির সংক্রমণ বিশেষজ্ঞদের। জার্মানির করোনা সংক্রমণের খবর জানাচ্ছেন বিটু বড়ুয়া। এ যেন হঠাৎই কোনো এক অদৃশ্য শক্তিতে বেগ পেয়েছে সাময়িক বিরতিতে যাওয়া জার্মানির করোনার সংক্রমণের গতি ও প্রকৃতি। ফের ছড়িয়ে পড়েছে সবগুলো অঙ্গরাজ্যে। সবশেষ একদিনে আক্রান্ত হয়েছেন 24,000-এর কাছাকাছি মানুষ, মারা গেছেন 1.5 শতাধিক। এমন পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন প্রবাসী সহ স্থানীয়রা। দেশটির সংক্রমণ বিশেষজ্ঞ সহ চিকিৎসকেরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, আসছে সপ্তাহগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে হাসপাতালগুলোতে ঝুঁকিপূর্ণ রোগীদের জায়গা দেয়া কঠিন হয়ে পড়বে। তৈরি হবে আইসিইউ সংকট। এমনকি গেল শীতের মতো আসতে পারে শাটডাউনও, যাতে আবারও হুমকির মুখে পড়বে গোটা দেশের অর্থনীতি। এমনকি তৈরি হবে নানামুখী অভ্যন্তরীণ সংকটও। শীত যেভাবে বাড়ছে তেমনি করে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়ে যাচ্ছে। তো আমরা বর্তমানে সবাই এটা নিয়ে খুবই শঙ্কিত এবং আতঙ্কিত। করোনা বৃদ্ধির কারণে এই বাংলাদেশের সাথে জার্মানির যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক আছে পুরো সিস্টেমটাকেই একটা এফেক্ট করতে পারে। মঙ্গলবার সন্ধ্যায় রবার্ট কোখ ইনস্টিটিউট জানায়, জার্মানিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 96,700-রও বেশি মানুষ। এর মধ্যে সংক্রমণের হার দেখে কোভিড নীতি আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন বাভারিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস ফেডার। তিনি দেশের প্রত্যেক নাগরিকদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করার বিষয়টি নিয়েও আলোচনা চালিয়ে যাবেন। তবে সবকিছুর আগে সবাইকে সাবধান হওয়ার পরামর্শ দেশটির প্রধান সংক্রমণ বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান ড্রস্টেনের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর আবুধাবির মোসাফা এলাকায় প্রবাসী বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জয় জয়কার। রেস্টুরেন্ট ব্যবসায় ভারতীয়দের পেছনে ফেলে এগিয়ে চলেছেন তারা। এই এলাকার সফল ব্যবসায়ীদের অধিকাংশ বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম সিটি আবুধাবির জনবহুল শিল্প এলাকা মোসাফা। এখানে বসবাস করেন বহু প্রবাসী বাংলাদেশি। একসময় এখানকার রেস্টুরেন্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভারতীয়দের দখলে থাকলেও কালের পরিবর্তনে আগের সেই অবস্থানে নেই ভারতীয় ব্যবসায়ীরা। আবুধাবির মোসাফায় ভারতীয়দের পেছনে ফেলে রেস্টুরেন্ট ব্যবসায় এগিয়ে এখন বাংলাদেশিরা। সফল রেস্টুরেন্ট ব্যবসায়ীদের মধ্যে অধিকাংশই বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। করোনার মধ্যে মন্দাভাব থাকলেও বর্তমানে ফের জমজমাট বেচাকেনা। আমার মতো এই আবুধাবির মোসাফা এরিয়াতে মিনিমাম 400-450 আরও এরকম হোটেল ক্যাফেটেরিয়া আছে। আমাদের রেস্টুরেন্ট অনেক ভালো চলতেছে। ইন্ডিয়ার দেশ থেকে বাংলাদেশে এখানে আবুধাবির মধ্যে কিংবা ভারতের মধ্যে সকল দাফে গিয়ে আমরা বর্তমানে বাংলাদেশে যারা এখানে আছি মোসাফা এরিয়াতে, বর্তমানে বাংলাদেশি রেস্টুরেন্ট অনেক চাহিদা আছে, অনেক বিজনেসের জন্য এখানে ভালো সুবিধা আছে। এখানে আমাদের বাংলাদেশি অনেক রেস্টুরেন্ট রয়েছে, এছাড়া গ্রোসারি বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে। করোনার কারণে দীর্ঘ কিছুদিন ব্যবসা বাণিজ্য তাদের স্লো ছিল। রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পেরে খুশি প্রবাসীরা। তবে দীর্ঘদিন ধরে শ্রমিক ভিসা বন্ধ থাকায় কর্মী সংকটে অনেক প্রতিষ্ঠান। সময় সংবাদ,
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতুর মূল সড়কে পিচ ঢালাই শুরু, 2 স্তরে 100 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং হচ্ছে বিশ্বমানের, ভাগ্য বদলের অপেক্ষায় দক্ষিণাঞ্চলবাসী।